পাবলিক কাকে বেশি ভয় করেন? যদি শুভেন্দু অধিকারীও যদি এখানে আসেন তাহলে উনিও তাহলে হারবেন। কংগ্রেস পার্টি পশ্চিমবাংলায় প্রায় বন্যাপ্রায়। কংগ্রেস পশ্চিমবাংলায় এখন ক্ষমতায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার উপরে কোনো গোষ্ঠী। এটাই ক্রাইমটাকে বন্ধ করার জন্য। তাও তো রামের বউকে কিডন্যাপ করে নিয়ে গেল রাম। অন্যান্য অঞ্চলগুলোতে চুরি, ছিনতাই, হাবিজাবি। এখনকার মানুষ অনেক কনসাস হয়ে গেছে, তারা ওই ক্রাইমকে মেনে নেবে, কোনো অন্যায়কে মেনে নেবে, সেই জামানা চলে গেছে। নমস্কার বন্ধুরা, আমরা বলেইছিলাম আজকে আমরা কার সাথে আছি। একজন রাজনৈতিকবিদ। হয় না যে রাজনৈতিকবিদরা আমরা সবসময় দেখি তারা রাজনীতি নিয়ে কাজ করছেন। আজকে দেখবো রাজনীতি ছাড়াও আমাদের প্রিয় দাদা, মানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী রাজেশ সিনহা মহাশয়ের সাথে আজকে আমি আছি। এবং দেখা যাক আজকে আমাদের এই নতুন বিনোদনের আড্ডায় আমরা নতুন কি জিনিস জানতে পারি, শিখতে পারি। ওনার কিছু উপদেশ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ডিসাইড করবেন। তাহলে আজকে শুরু হচ্ছে বিনোদনের আড্ডা আমাদের প্রিয় দাদার সাথে, রাজেশ সিনহা। নমস্কার দাদা। শুভ সামনে শারদিয়া, শুভ শারদিয়া। থ্যাংক ইউ সবাইকে, শারদিয়ার শুভেচ্ছা, প্রাক শারদিয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। আচ্ছা, আমরা তো জানি দাদা যে তুমি একজন নিজে কাউন্সিলর। আমাদের একটুখানি বলো যে তোমার একটুখানি যদি ইন্ট্রোডাকশনটা দাও, মানে তুমি, বৌদি, তোমার দুই মেয়ে, ইন্ট্রোডাকশনটা এইভাবেই। আমি কাউন্সিলর সবে হয়েছি এই প্রথমবার। তার আগে রাজনীতিতে বহু বছর আমাদের পরিবারের একটা পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্যাল। আমার বাবা এমএলএ ছিলেন, আমরা কংগ্রেস পলিটিক্স করতে করতে তৃণমূলে আসা। এই 3 বছর আগে, 3.5 বছর আগে তৃণমূল কংগ্রেস থেকে 25 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হলাম। তাছাড়া আমি একটা ব্যবসায়ী, আমাদের অনেকগুলো ব্যবসা আছে। মূল দুধের ব্যবসার সাথে আমাদের পরিবার যুক্ত। আর আমি মনে করি কলকাতার অনেক পুরাতন যে ব্যবসাগুলো, তার মধ্যে আমাদের ফ্যামিলির একটা ব্যবসা আছে দুধের, 80 বছর পুরনো ব্যবসা। তারা আমার মা আছেন, আমার স্ত্রী, 2টো মেয়ে। এই ফ্যামিলি নিয়ে আমরা পলিটিক্স, সোশ্যাল ওয়ার্ক এগুলো করতে করতে সারাদিন কাটে। আর চলুন, এটা তো হলো ইন্ট্রোডাকশন, উনি সারাদিন কিভাবে কাটান। আচ্ছা দাদা, আপনি রাজনীতিতে আসার উৎসাহ কিভাবে পেলেন? মানে আপনার বাবা এমএলএ ছিলেন, তবু। আমার বাবা যখন প্রয়াত হলেন 28 বছর আগে, আমি তখন লেখাপড়াই করছিলাম। তখন লেখাপড়া করতে করতে, তার আগে আমি কোনোদিন পলিটিক্স করিনি। তো তারপরে বাবার অনেক অনুগামী ছিলেন, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার ছিল তার একটা ট্রেড ইউনিয়ন নিয়ে, যেটা আমার বাবা বেসিক্যালি ট্রেড ইউনিয়ন পলিটিক্সটা করতেন। তো সে বহু মানুষ তার সাথে যুক্ত ছিলেন, তারা কোনোদিন কোনো দল পতাকা চিনতেন না, তারা বাবার অনুগামী। সে লোকগুলোর একটা আবেদনকে রাখতে গিয়ে আমি পলিটিক্সে, আমি মনে করি আই এম অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান, সেখানে আমি রাজনীতিতে আসি। মূলত আমরা সংগঠন করতেই ভালোবাসতাম, ট্রেড ইউনিয়ন পলিটিক্স, তারপরে ইউথ সংগঠন নিয়ে আমি পলিটিক্সে আমার খুব ভালো লাগে। জীবনে কোনোদিন নির্বাচনে দাঁড়াবো, কিছু হব, জিতবো, এইটা মাথায় নিয়ে কোনোদিন পলিটিক্স করিনি। তার আরেকটা উদ্দেশ্য ছিল, বাবা খুব সোশ্যাল ওয়ার্ক করতেন। পলিটিক্যাল ফিল্ডে থাকলে সোশ্যাল ওয়ার্ক করার সুযোগটা একটু সহজ হয়ে যায়। ওই জন্যে মানুষ যখন একটা চেয়ারে বসে, তখন হয়তো তার ক্ষমতাটা যখন বেশি হয়ে যায়, তখন ওই বেশি ক্ষমতা পেলে আপনার যদি মনোভাব ভালো থাকে, তাহলে আপনি বেশি লোকের ভালো করতে পারেন। অনেকে ক্ষমতা নিয়ে চেয়ারে বসে তারা টাকা রোজগার করেন, সে চাহিদা কোনোদিন ছিল না আমাদের। তো আমরা বেশি মানুষকে পরিষেবা দিতে চাইছিলাম, তাই জন্যে এই ইলেকশনে দাঁড়ালাম। মানুষের আশীর্বাদ পেয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হলাম, তাই মানুষের আশীর্বাদ পেলাম, আজকে জিতেই পৌর প্রতিনিধি হয়েছি। আর হয়ে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতাটা বাড়িয়েছি পৌরপিতা হিসেবে।
তাহলে আমরা মানতে পারি দাদা যে জোড়াসাঁকো বিধানসভার মধ্যে যে হিসাবে আপনি এত খ্যাতি অর্জন করেছেন এবং লোকেদের প্রচুর প্রিয় আপনি হয়ে উঠেছেন, তাতে নেক্সট ইয়ার মানে আসছে বছরে কি আপনাকে আমরা বিধায়ক হিসাবে পেতে পারি? সেটা দল ঠিক করবে। দল যদি মনে করে না আমাকে পৌর প্রতিনিধি হিসেবেই রাখবে, দল সেইভাবে রাখবে। দল যদি মনে করে কালকে আমাকে রাজ্যসভায় পাঠিয়ে দিতে চায়, আমি রাজ্যসভায় চলে যেতে পারি। কিন্তু সবকিছু দলের উপরে আমরা নয়। আমরা মমতা ব্যানার্জির অনুগামী। তো মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবেন, উনি যদি বলবেন যে না এই পলিটিক্সটা ছেড়ে তুই শুধু সংগঠনটা দেখ, আমি সেটা করতেও রাজি আছি। মানে আমরা এটা ভেবে নিতেই পারি যে তোমাকে আমরা পেতে পারি, দলের ইচ্ছা আর পাবলিক দলের ইচ্ছা হলে মানুষের কাছে ভালোবাসা আমি পাবো, সেটা তো এখন আমরা দেখতেই পাচ্ছি। তার জন্যই দাদা কিন্তু আমাদের কথাগুলো এমন ভাবেই বলছে, দাদাকে ধরাটা খুব মুশকিল হচ্ছে। ঠিক আছে, দেখা যাবে পরে কি হয়। এরপরে আপনি যে আপনার এই জোড়াসাঁকো এরিয়াতে বিরোধী দল তো আছে, আপনি কাকে আপনার কম্পিটিটর মনে করেন? এই অর্থে যদি আমরা বলি কম্পিটিটর, এইরকম কোনো মুখ নেই। কারণ ভারতীয় জনতা পার্টি আমার অঞ্চলে সেরকম কোনো লিডারশিপ তৈরি আদৌ করতে পারলো না যাকে আমি মনে করি যে আমার সামনে আমার দলের কম্পিটিটর। আমি তো দলের একটা প্রতিনিধি। সেই দলের প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে আমরা বিজেপিকেই ধরছি আমরা মেন বিরোধী হিসেবে। তো সেই রকম কোনো মুখ নেই যাকে আমি মনে করি যে সে আমার দলের এই অঞ্চলের একটা বিরোধী বড় মুখ হয়ে দাঁড়াতে পারে। আর বড় কথা বলতে নেই, যদি শুভেন্দু অধিকারীও যদি এখানে আসেন, সে এখানে এসে কোনো বিরাট বড় একটা কিছু করতে পারবেন না যে আমরা মনে করি যে এখানে এসে উনি দাঁড়ালেই জিতে যাবেন, সেটা না। এখানে উনিও দাঁড়ালে হারবেন। গুড আনসার। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারছেন দাদা কি বলতে চাইছে। এবার একটুখানি গোষ্ঠী নিয়ে আসছি। জোড়াসাঁকোতে যে গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, একটু তো শুনতেই পাচ্ছি, তাতে আপনার কি মন্তব্য? দেখুন, রাজনীতিতে গোষ্ঠী ছাড়া পলিটিক্স হয় না। যদি কোনো দল বলে যে আমার দলে কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠীর দ্বন্দ্ব নেই, সেগুলো মিথ্য কথা। গোষ্ঠী ছাড়া দল মানে তো অনেক, যেমন একটা অ্যাটম বম, তো অনেকগুলো কোটি কোটি ছোট অ্যাটমকে নিয়ে একটা বড় অ্যাটম বম হয়। তো অনেকগুলো গোষ্ঠীকে নিয়ে একটা দল তৈরি হয়। সব দলেই গোষ্ঠী হয়। আমরা যদি আজকে কংগ্রেস পার্টি পশ্চিমবাংলায় প্রায় বন্যাপ্রায়, তাতেও তার মধ্যে গোষ্ঠী আছে। যে দলটার আজকে অস্তিত্ব প্রায় শেষ হতে চলেছে, পশ্চিমবাংলার কথা বলছি আমি, ভারতবর্ষের কথা বলছি না, কিন্তু তার মধ্যেও গোষ্ঠী আছে। তো আমাদের দলটা তো তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা এখন ক্ষমতায়, দ্বিতীয়বার ক্ষমতায়, অনেক বড় সংগঠন, তার মধ্যে তো গোষ্ঠী থাকবেই। আর এই গোষ্ঠী নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু একটা গোষ্ঠী হোক, দুটো হোক, 200 গোষ্ঠী হোক, আলটিমেটলি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। সেখানে গিয়ে কিন্তু কোনো গোষ্ঠী নেই। সেখানে কিন্তু একটাই কথা, আমাদের দল, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার উপরে কোনো গোষ্ঠী নেই। একটু আমরা আরেকটুখানি ভিতরে গভীরে যেতে চলেছি। জানি না দাদা এটা কি আনসার দেবে, তবুও আপনি বললেন আপনাদের দুধের ব্যবসাও আছে, প্রায় এটা বড়বাজার চত্বরেও আছে। এই যে বড়বাজার চত্বরে এত ক্রাইম বেড়ে যে চলেছে, তাতে আপনার কি প্রতিক্রিয়া এবং আপনি কি স্টেপ নিচ্ছেন এটাই ক্রাইমটাকে বন্ধ করার জন্য? বাজারের বড়বাজার চত্বরে তো অত ক্রাইম, আপনাদের এটা ভুল ধারণা। বড়বাজারে ছোটখাটো ক্রাইম তো যখন আমরা পৃথিবীতে মানুষ বলে যে রাম যখন জন্মেছিলেন তখন কোনো ক্রাইমই ছিল না। রামের যুগটাকে আমরা বলি রাম রাজ, মানে তখন কোনো ক্রাইম ছিল না। তাও তো রামের বউকে কিডন্যাপ করে নিয়ে গেল রাম। তা আমরা তো রামরাজে বাস করছি না, আমরা তো বাস করছি কলিযুগে।
ছোটখাটো তো থাকবে, এই চুরি ছিনতাই হাবিজাবি, সেই অর্থে ক্রাইম বড় বাজারে নেই। আমরা যে আহ, অন্যান্য অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে যেভাবে আমরা শুনি, আমরা জানি না কত সত্যি কত মিথ্যে, কিন্তু সেই অর্থে আমরা মনে করি যে বড় বাজারে সেই অর্থে ক্রাইম কিছু নেই। আর যদি থাকে তার জন্য প্রশাসন সঠিক সময় সঠিক উপায় করে, আর প্রশাসন তার জন্য ক্যাপেবল। আর এখনকার মানুষ অনেক কনসাস হয়ে গেছে, তারা ওই ক্রাইমকে মেনে নেবে, কোনো অন্যায়কে মেনে নেবে, সেই জামানা চলে গেছে। এখন মানুষ তাকে প্রতিবাদ করে, রেজিস্ট করে থাকে। আপনার এটা তো হলো একটা রাজনীতিতে যদি কেউ ধরুন কেউ যদি ক্রাইম করে তো সেটা প্রশাসন নেবেন, তার ডেফিনেটলি মানুষও এখন প্রচুর হয়ে গেছে, তাদের প্রতিবাদ আন্দোলন চলছে, সবকিছুই তারা করছে। কিন্তু একটা হয় না যে আপনি একজন কাউন্সিলর, একজন প্রতিনিধিত্ব করছেন দলকে, তো আপনারও তো একটা দরকার যে সেখানে একটা কিছু করবেন, মানে নতুন কিছু ভাবনা চিন্তা আছে কি আপনার, যে এটাতে না এটা করলে এটা হবে না, এরকম কিছু? সেগুলো দেখুন, একটা নতুন মানুষ যখন এই জিতে প্রতিনিধি যখন হয়, জনপ্রতিনিধি হয়, তখন তার মাথায় অনেকগুলো নতুন চিন্তা ভাবনা থাকে। আমি যখন প্রথমবার পৌর প্রতিনিধি হই, তো আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা, এই ওয়ার্ডেই আমার এই বাড়িতে জন্ম, এখানেই বড় হয়েছি ছোটবেলা থেকে। তো উম, বহুত এমন জিনিস ছিল। আমার আগেও তৃণমূলের লোকই এখানে কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, এখনো তৃণমূলেরই এমএলএ আছেন, আমিও তৃণমূলের কাউন্সিলর। কিন্তু বহু এমন সমস্যা ছিল যে সমস্যাগুলো সমাধান তারা করে উঠতে পারেনি। তার মানে এ নয় যে তাদের মনোভাবটা করার মনোভাব ছিল না, মনোভাব ছিল, কিন্তু তারা সঠিক তার রাস্তা খুঁজে বার করতে পারলো না। আমি যখন কাউন্সিলর হলাম, আমি ওই ছোট ছোট জিনিসগুলো রাস্তা বার করলাম। যে একটা জায়গায় জল, পৌর প্রতিনিধি আমাদের কাজ হচ্ছে পৌর পরিষেবা, মানুষকে সকাল থেকে উঠে রাত অব্দি পৌর সেবা দেওয়া। পৌর পরিষেবা হচ্ছে জল, আলো, রাস্তা, এগুলো আহ, পরিষ্কার রাখার। তো আমাদের ওয়ার্ডে অনেকগুলো জল জমতো, অনেক দিন জল থাকতো, বৃষ্টি হলে সারাদিন 24 ঘন্টা 48 ঘন্টা জল থাকতো। আমি কাউন্সিলর হওয়ার পরে তার জন্য আমারও কষ্ট হতো, আমি যেহেতু এখানে থাকতাম আমারও প্রবলেম হতো। তো আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম যে এর আলটারনেটিভ রাস্তাটি কি, সে রাস্তাটা আপনারা খুঁজে বার করে দিন, কিভাবে জলটা বেরোবে না এমন তো কোনো কথা নেই, হবে না এমন কিছু হয় না, চেষ্টা করলে সবকিছু হয়। তারা আলটারনেট রাস্তা খুঁজে দিল। তো আমার মাথায় ছিল যে আমি যদি কোনোদিন এই অঞ্চল থেকে পৌর প্রতিনিধি হই, এই সমস্যাগুলোকে আমি ঠিক করব। হকারের সমস্যা ছিল প্রচুর আমাদের ওয়ার্ডে, সেগুলোকে আমি একটা সিস্টেমে এনেছি। খুব একটা সুন্দরভাবে তাকে, এই রাম মন্দির অঞ্চলে আপনারা যদি যান, বিধানসরণী, বিবেকানন্দ রোড, হকারগুলোকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমে এনে একটা সিকোয়েন্সে রেখে তাদেরকে একরকমের স্টল দেয়া, এইগুলো আহ, করতে করতে যখন এগোলাম, তখন দেখলাম যে আমার কাছে প্রচুর করার কাজ আছে। সেই কাজগুলো করার জন্য তো অর্থের দরকার, সেই অর্থের একটু অভাব হতো। অর্থের অভাব যেহেতু, আমাদের তো হাত বাঁধা, মানে আমরা যে টাকা পাই সেগুলো লিমিটেড পয়সা, সেই পয়সাটা খুব একটা বড় অ্যামাউন্ট থাকে না একটা কাউন্সিলর ফান্ড যে ও সবকিছু করে দিতে পারে। কিন্তু রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা প্রজেক্ট লঞ্চ করলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে আমরা দেখলাম যে এক একটা বুথের পেছনে 10 লাখ টাকা টাকা করে প্রত্যেকটা বুথে উনি দিচ্ছেন ডেভেলপমেন্ট করার জন্য। এখন আমাদের হাতটা খুলে গেছে, আমরা এখানকার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে বলছি, এবার তোমরা বলো তোমাদের জন্য আমরা কি করতে পারি। এই যে জিনিসটা, এইটা এর আগে কোনোদিন আমি মনে করি কোনো রাজ্যে কোনো দেশে এটা হয়নি। আর আগামী দিন কিন্তু এটা নিয়ে আমাদের বিরাট বড় একটা চিন্তা ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে। উনি যেটা বলেছিলেন কলকাতাকে লন্ডন করে দেবেন, আমি মনে করছি 2026-এ ভোটের আগে কলকাতা শহর কিন্তু খুব একটা সুন্দর রূপ নিতে চলেছে। আর তার মধ্যে নিশ্চয়ই আমাদের এফর্টটা অনেক বেশি দিতে হচ্ছে, এখন অনেক খাটতে হচ্ছে, প্রচুর কাজ আমাদের। আর ওই যে নতুন চিন্তা ভাবনা করার সময়টা এখন চলে এসছে। আমরা যত চিন্তা ভাবনা করে রেখেছিলাম সেগুলোকে এখন আমরা
শুধু কাগজ কলমে নয়, এখন কিন্তু সেটাকে আমরা বাস্তবে কিন্তু রাস্তায় ওইটাকে করে দেখিয়ে উঠতে পারবো। আমাদের এবারে একটা শেষ প্রশ্ন, আপনি যদি রাজনীতিতে না আসতেন, আহ, আপনার বাবা যেহেতু রাজনীতি ছিলেন, আপনাদের দল আপনাকে এনেছে, একটা হয় না নিজের ইচ্ছা, মানুষের সবারই একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তো আপনি যদি রাজনীতিতে না আসতেন তাহলে আপনি কি হতেন? আমি কলকাতার একটা খুব বড় ব্যবসায়ী হতাম, অনেক বড়। এখনো বড় ভালো ব্যবসা করি আমি, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি বড় ব্যবসায়ী হতাম আমি যদি পলিটিক্সে না আসতাম। কারণ যে সময়টা আমি পলিটিক্সে দিই, আমার সারা দিনের অলমোস্ট 70% টাইম আমি পলিটিক্সকে দিই। তো সেই অর্থে যদি 100% টাইম যদি আমি ব্যবসাকে দিতাম, যদি পলিটিক্সে না থাকতাম, তাহলে আমি কিন্তু অনেক বড় একটা ব্যবসায়ী হতাম আজকে। কি ব্যবসা? মানে একটা তো হয় না যে আমার এই ব্যবসাটা খুব পছন্দ। আমি অনেক ব্যবসায়ী করি, মানে আমার ফ্যামিলির অনেকগুলোই ব্যবসা আছে। আমার জুয়েলারি আছে, কাপড়ের ব্যবসা আছে, দুধের ব্যবসা আছে, আরো অনেক কিছু আছে। তো আমি সেগুলোকে আরো বাড়াতে পারতাম, কিন্তু তার জন্য তো শুধু অর্থের দরকার লাগে না, তার জন্য সময়ের দরকার লাগে, আপনাকে এফর্ট দিতে হয়, টাইম দিতে হয়। সেই টাইমটা তো আমি এখন দিতে পারি না, যেটা পলিটিক্সে না থাকলে দিতে পারতাম। তো আমি একটা বড় ব্যবসায়ী হতাম। আর আরো ভালো ভালো হবি ছিল আমাদের, গান করার হবি ছিল, গান করতাম, এক সময় স্টেজও করেছি। সেই হবিটাকে পূরণ করতাম, হয়তো ভালো একটা সিঙ্গারও হয়ে যেত। দর্শক বন্ধুরা, আমরা এবারে আমাদের প্রথম দিনে দাদার সাথে অনেকটা আলোচনায় আমরা প্রায় শেষ পর্যায়ে, প্রথম দিনের শেষ পর্যায়ে, আমাদের এই সেশনের শেষ পর্যায়ে না, শেষ পর্যায়ে আপনাদের যেটা সব থেকে ভালো একটা, যেটা আপনাদের সবার পছন্দের, রাপিড ফায়ার। এখানে দাদা আপনার কাছে 1.5 মিনিট থাকবে, এক কথায় উত্তর, সেখানে আপনি কোনো আনকাট করতে পারবেন না, এবং এটা আমরা আনকাট নিচ্ছি। লাইভ হলে হয়তো আপনারা বন্ধুরা বুঝতে পারতেন। তাহলে আমরা রাপিড ফায়ারে স্টার্ট করি। শশীতা যেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? দুজনই আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানীয়। সুদীপদা হচ্ছেন আমাদের গার্জিয়ান, আর শশীদি হচ্ছেন আমাদের ব্যাকবোন। মানে আমাদের পেছনে সবসময় দাঁড়ান শশী বাজার, তো মাথার উপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো যদি আমরা মনে করি আমাদের শরীরের মাথাটা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর স্পাইনাল কোডটা হলেন শশী। স্মিতা বক্সী না বিবেক গুপ্তা? এই প্রশ্নের উত্তর আমি এক কথায় যদি এক কথায় দিতে হয় যে এখন দল বিবেক গুপ্তকে রেখেছে, আমরা বিবেক গুপ্তকে ভালোবাসি। তোমার বেস্ট ফ্রেন্ড কে? আমার দুই নেই। আনএক্সপেক্টেড আনসার। আপনি কি ভাষায় শিখতে চান? বাংলা, হিন্দি, ইংলিশ তো আছে, তাছাড়া মানে এই ভাষা ছাড়া নতুন কি ভাষা শিখতে চান? না, আমি বেসিক্যালি আমি বিহারি। আর দলের যে সেলটা আমি দেখি, যে সেলে আমি কাজ করি, তার চেয়ারম্যান বিবেক গুপ্ত, সেই সেলটা হচ্ছে হিন্দি সেল। মানে আমি হিন্দি স্পিকিং এরিয়া গুলোতে কাজ করার দল আমাকে সুযোগ করে দিয়েছিল। একসময় আমি সেই দলের রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম, তারপরে ভাইস চেয়ারম্যান আছি। কিন্তু বাংলা ভাষাটা আমরা যেহেতু জন্ম নিলাম বাংলায়, বাঙালি পাড়ায়, বড় হয়েছি বাঙালি পাড়ায়, বাঙালিদের সাথে মিশেছি বেশি, আমি মনে করি বাংলার চেয়ে সুন্দর ভাষা হয়। আমি বাংলাটাকে আরো সুন্দর করতে চাই। মনে হচ্ছে আমি একটা বিহারি হয়ে আমি মনে করি আমি যত পরিষ্কার বাংলা বলতে পারি, অনেকটা বাঙালিরা অত পরিষ্কার বাংলা বলতে পারে না। তো এই বাংলাটাকে আরো পরিষ্কার করতে চাই। যে আমাদের দিদির যে জয় বাংলা স্লোগানটা, সেই স্লোগানটাকে আমরা যখন দেখি, এই গণপতিতে একটা খুব ভিডিও ভাইরাল হলো মহারাষ্ট্রায়, যে একটা মুসলিম ছেলে গণপতিতে ঢাক বাজাচ্ছে, এটা ভাইরাল হলো। তো যখন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে একটা বিহারি ছেলে বাংলায় বক্তৃতা করবে, জয় বাংলা বলবে, তখন আমি মনে করবো যে পশ্চিমবাংলা যে সম্মানটা বাংলায় আমরা পেয়েছি বিহার থেকে এসে, আমি সেই সম্মানটাকে ফেরত দিতে পারলাম বাংলা। কিছু বলার নেই বন্ধুরা। প্রিয় ঋতু? যেহেতু শীতকাল।
হলিডে ডেস্টিনেশন? ইন্ডিয়ার বাইরে যেতে চাই, আগে যেতাম, এখন আর একটা তোমার মনের মতো একটা হলিডে ডেস্টিনেশন, জাস্ট ওয়ান। লন্ডন। যেহেতু লন্ডন আমাদের কলকাতাকে করতে মানে লন্ডনের মতো করতে চলেছেন, তাই সবাই লন্ডনই বলতো, এটা এক্সপেক্টেড। পাহাড় না সমুদ্র? পাহাড়। আপনি কি খেতে ভালোবাসেন? মাছ। আইসক্রিম না চকলেট? চকলেট। প্রিয় রং? হলদে। এটা একটা ভীষণই পার্সোনাল, এটাতে দেখি যে দাদাকে সত্যি উপকার করা যায় কিনা। বৌদি না পাবলিক, কাকে বেশি ভয় করেন? ভয় পাবলিক কি করবে, কারণ বৌদিকে তো কাজ না করলেও তাকে রাত্রিবেলা বাড়িতে গিয়ে মানানো যায়, পাবলিককে মানানো খুব কঠিন। তাহলে বলতে চান যে বৌদিকে মানানোটা খুব ইজি? হ্যাঁ, যাকে আপনি বেশি ভালোবাসেন তাকে খুব তাড়াতাড়ি আপনি তাকে মানিয়ে নিতে পারবেন। তাহলে পাবলিক তো তাহলে আপনি ভালোবাসেন না বলতে চাইছেন? পাবলিক আমাকে ভালোবাসে, ওই জন্য ওরা আমাকে মানিয়ে নিয়েছে। এটাতেও বন্ধুরা আমরা কি আনসার পেয়েছিলাম, ভেবেছিলাম অন্য কিছু বলবে, যাই হোক এতে দর্শকরা খুব খুশি হবে আমাদের এই র্যাপিড ফায়ারটার জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা Thank you. আমাদের ফার্স্ট এপিসোডে আসার জন্য।